জিলকারনাইন সম্পর্কে তারা তোমাকে জিজ্ঞেস করে, এখন আল্লাহ তাআলা বলছেন তুমি উত্তর দাও, বলো, এর জবাবটা দাও এভাবে, সা আতলু আলাইকুম মিনহু যিকরান। এই কথাটা গুরুত্বপূর্ণ। আগে এই পুরো ঘটনাটাকে আমরা কোন চোখে দেখব, কোন দৃষ্টিকোণ থেকে দেখব, আগে এই দৃষ্টিকোণটা নির্ধারণ করে নেওয়া দরকার। একটা ঘটনার যে কোনো একটা দৃষ্টিকোণ আগে নিতে হয় মাথার ভিতরে, যে দৃষ্টিকোণ থেকে আপনি ঘটনাকে দেখবেন, তাহলে ওই জায়গা থেকে আপনার এই ঘটনাটা বোঝা যাবে যে আপনি এই বিল্ডিংটাকে এই পূর্ব পাশ থেকে দেখলে একরকম দেখাবে, পশ্চিমের থেকে দেখলে আর এক রকম দেখাবে, উত্তর থেকে দেখলে একরকম, আবার দক্ষিণ দিক থেকে আর এক রকমের। তাই আল্লাহ রসুলের উত্তরটা দিচ্ছেন কিভাবে? তিনি বলতেছেন যে সা আতলু আলাইকুম, হ্যাঁ আমি তোমাদেরকে এটার বিবরণ আমি দিচ্ছি, মিনহু তার থেকে, ওই ঘটনা অর্থাৎ জুলকারনাইনের ঘটনার থেকে, যিকরন শিক্ষা। এই যে শিক্ষা, জুলকারনাইনের ঘটনার বিস্তারিত বিবরণ দেওয়া কিন্তু রাসূলের উদ্দেশ্য না, বা আল্লাহ তাআলা বিস্তারিত বিবরণ রাসূলকে শিক্ষাও দিতেছেন না, বলতেছেন যে ওই ঘটনার থেকে শিক্ষণীয় দিকটা তিনি দেখাই দিবেন। এখন আমরা প্রশ্ন করি কি, এটার স্থান কোন জায়গায়, এটা কোন তারিখে বের হয়েছে, জুলকারনাইন কোন সালে কত হাজার বা শত বছর আগের শাসক ছিলেন, তার রাজধানী কোথায় ছিল, তার প্রকৃত নাম কি ছিল, এগুলো কি শিক্ষার বিষয়? আমরা গল্পের ভিতরে বলি যে এক ব্যক্তি ছিলেন, তার এই ঘটনা ছিল, ওই ব্যক্তির নাম কি ছিল এটা তো আমরা খুঁজি না তখন। কিন্তু আল্লাহ তাআলা বলতেছেন যে হ্যাঁ আমি শিক্ষার দিকটা বলে দিচ্ছি তার, কারণ আল্লাহ তাআলার এই কিতাব উদ্দেশ্য গল্প বলা নয়, শিক্ষা বলা। তবে গল্পের কথা আল্লাহ একটা জায়গায় বলেছেন, আর কোনো জায়গায় বলছেন কিনা আমার স্মরণ নাই, সেটা হচ্ছে যে আপনাদের স্মরণ থাকলে বলেন, সেটা হচ্ছে ইউসুফ আলাইহিস সালামের ঘটনার ক্ষেত্রে। সেখানে বলছেন যে এটা আহসানুল কাসাস, উত্তম একটি ঘটনা, একটি বর্ণনা। কাসাস মানে হচ্ছে একটি গল্প, কাহিনী, যা সত্য কাহিনী আমি তোমাদেরকে শোনাছি। সেখানে তিনি খুঁটিয়ে খুঁটিয়ে সমস্ত কথার বর্ণনা দিয়েছেন। আর এখানে বলছেন আমি তার শিক্ষাটা বলবো আমি তোমাদেরকে, অর্থাৎ জুলকারনাইনের ঘটনার শিক্ষাটা। অর্থাৎ ওই স্থান কোথায় এটা নিয়ে মাথা ঘামানো আমি মনে করি আমাদের অনুচিত। আমাদের উচিতের শিক্ষাটা নেওয়া, এই শিক্ষাটা নেওয়া। আল্লাহ তাআলা যা গোপন করেছেন তা আমরা কোনোভাবেই ধরতে পারবো না। তিনি যতদিন গোপন রাখবেন ততদিন তা গোপনই থাকবে, কোনো মেশিন যন্ত্র কোনো কিছুই সেটা ধরতে সক্ষম হবে না, এটা জেনে রাখেন। কিন্তু সক্ষম না হইলেই যদি আমরা সেটাকে অস্বীকার করি, তাহলে সেটা কোরআন শরীফের অন্য একটা আয়াতে আল্লাহ তাআলা বলছেন তারা তাদের জ্ঞান দিয়ে যা ধরতে পারে না তা অস্বীকার করে। তাহলে আমরা ওই 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 গ্রুপের ভিতর চলে গেলাম। মানুষের জ্ঞান সবকিছুকে ধরতে সক্ষম হবে না, আর সক্ষম না হলে সেটাকে তারা অস্বীকার করে। এই রকম একটা কাফেরদের একটি জায়গার কথা কোরআন শরীফ আল্লাহ বলছেন, এটা একটি কুফরির অন্তর্ভুক্ত। যখন আমরা জ্ঞান দ্বারা বুঝতে সক্ষম না হব, তখন তার সত্যতা স্বীকার করব এবং বলবো যে হ্যাঁ আমরা ওটা সত্যতা স্বীকার করি কিন্তু বুঝতে অক্ষম। কিন্তু আমরা যা বুঝি তার মধ্যে একটা ব্যাখ্যা তৈরি করে নিতে হবে, এইটি একটি ভুল প্রবণতা। হয়তো ওই ঘটনা যখন সামনে আসবে, যাদের সামনে ঘটবে তখন তারা বুঝতে সক্ষম হয়ে যাবে। যেমন এক সময় যদি বলা হয়তো যে লোহায় বানানো একটা বিরাট যানবাহন 300 400 500 লোক নিয়ে আকাশের উপর দিয়ে চলে যাবে, তো সেই সময়ের মানুষ বুঝতে পারতো এটা? কিন্তু আজকের মানুষ এটা বুঝে, তখনকার মানুষের কাছে এটা বোধগম্যতার বাইরে ছিল। আজকেও এমন কিছু থাকতে পারে যেটা আমরা বুঝতে সক্ষম হব না, আমাদেরকে সেখানে নথি স্বীকার করতে হবে যে আমরা এটা বুঝতে অক্ষম। কিন্তু এই হাদিসটা যেহেতু সহি, কোরআনের এই আয়াতগুলো যেহেতু সহি, অতএব তার সত্য, অবশ্যই তার সত্য, তা কিভাবে সত্য তা আমরা এখনো বুঝতে সক্ষম নই। এটা যে সময়ের মানুষের জন্য এটা বোঝা জরুরি হবে, সেই সময়ের মানুষের ভিতরে আল্লাহ বুঝ দিয়ে দিবেন, এইটা তারা তাই মিলিয়ে নিতে পারবে। যেমন বিজ্ঞানের, মানুষের স্বাস্থ্যের ব্যাপারে অনেক কোরআনের আয়াত আছে যা এই আধুনিক এই স্বাস্থ্য বিজ্ঞান আসার আগে কিন্তু মানুষ বুঝতে পারে নাই। অনেক ভৌগোলিক জায়গা আছে তা ইতিপূর্বেকার মানুষ বুঝতে পারে নাই, এখন আমরা বুঝতে পেরেছি। তার মানে আমাদের জ্ঞানও আস্তে আস্তে এটা সামনের দিকে আগাচ্ছে। এইভাবে আমরা ধীরে ধীরে আল্লাহর বার্তাগুলো বুঝতে সক্ষম হচ্ছি। আর এই কথাটাই কোরআন শরীফের শেষে আবার আল্লাহ আমাদের অক্ষমতার কথা জানাই দিয়েছেন। সেটা হচ্ছে যে আল্লাহর এই বিধান, আল্লাহর এই নিয়ম পদ্ধতি বা আল্লাহর এই জ্ঞান সারা পৃথিবীর সমস্ত পানিও যদি কালি হয় তা লিখে শেষ করা যাবে না, তা লিখে শেষ করা যাবে না। তাই মানুষ তা ধারণ করবে কি করে? অতএব সবকিছু প্রশ্ন করে বুঝতে চেষ্টা করো না, আল্লাহ এই ইঙ্গিত দিয়ে দিলেন।
কারণ এটা লিখে শেষ করা যাবে না, তাইলে তোমাদের মাথায় এটা ধারণ করবা কি করে? কারণ এই সূরা নাজিল হচ্ছে কাফেরদের মুশরিকদের পক্ষ থেকে কতগুলো প্রশ্নের পরিপ্রেক্ষিতে। এটা আবার আমাদের মাথায় রাখতে হবে, কতগুলো প্রশ্নের পরিপ্রেক্ষিতে। অর্থাৎ এই ধরনের প্রশ্ন যদি তোমরা অনবরতই করতে থাকো, তাহলে সেই প্রশ্নের উত্তর তো লিখেই শেষ করতে পারবা না। তাহলে যখন আমি লিখে শেষ করতে পারবা না, তাহলে কোরআনের যদি এইভাবে অনবরত একের পর এক প্রশ্নের জবাব ওরা প্রশ্ন করে আর আল্লাহ জবাব দিতে থাকে, তাহলে এই কোরআন তাহলে কত দীর্ঘ হয়ে যাবে চিন্তা করেন তো। আর অত বড় যদি কিতাব হয়, তাহলে মানুষের জন্য সেটা কত কঠিন হয়ে পড়বে, সেটা পাঠ করা, সেটা মুখস্থ করা। যে আজকে হেফজখানায় হাফেজ ওরা মুখস্থ করছে, আর তখন তো আল্লাহ রাসূল এটা লিখে লিখে সংরক্ষণ করতেন, তিনি নিজে হেফজ করতেন। আর কোনো সাহাবীগণ সাধারণত তাৎক্ষণিকভাবে হেফজ খুব কম জনই করিয়েছেন। আর ওই যারা ওহী লেখক সাহাবী ছিলেন তারা লিখে রাখতেন, লিখাগুলো আবার সংরক্ষণ করে রেখে দিতেন। সাহাবা কেরামের এত সময় ছিল না, আমাদের এই সমাজে যত হাফেজ হয়েছে এত হাফেজ সাহাবে কেরামের ভিতর ছিল না। এত হাফেজ হওয়া তারা জরুরি মনে করতেন, হাফেজ হওয়া জরুরি মনে করলে আবু বকর রাদিয়াল্লাহু আনহু হাফেজ হইতেন, সাথে সাথে মুখস্থ করে নিতেন। তাদের স্মরণ শক্তি আমাদের থেকে অনেক বেশি ছিল, তারা ঘন্টার পর ঘন্টা সময় খরচ করতে চাননি হেফজ করার জন্য। আবার কথাটা অন্যরা খারাপ ধরে নিয়েন না, যে ঘন্টার পর ঘন্টা বসে থেকে কোরআন হেফজ করা যদি খুব বড় আমল হইতো, তাহলে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর মতো লোক এই আমল ছেড়ে দিতেন না, উমর রাদিয়াল্লাহু আনহু এই আমল ছেড়ে দিতেন না, উসমান রাদিয়াল্লাহু আনহু এই আমল ছেড়ে দিতেন না। পরবর্তী যখন ঝুঁকি তৈরি হয়েছে, তখন কিছু হাফেজ তৈরি হয়েছেন। সাহাবায়ে কেরামের ভিতর জানা যায় গোটা সাহাবায়ে কেরাম তাদের সংখ্যা লক্ষাধিক, প্রায় ১.৫ লক্ষ বা ১.৫ লক্ষ সাহাবী ছিলেন সব মিলিয়ে। তাদের মধ্যে কমপ্লিট হাফেজের সংখ্যা মাত্র ৬ জন। কমপ্লিট হাফেজের সংখ্যা। সাহাবায়ে কেরামের জীবন ব্যয় হয়েছে জিহাদের ময়দানে দিনকে বিজয়ী করার জন্য। কোরআন নাজিল হওয়ার সাথে সাথে কোরআনটাকে বুঝে নেওয়াটাকে খুব গুরুত্ব দিতেন তারা। বুঝে নেওয়ার ক্ষেত্রে তাদের কোনো ঘাটতি নাই, একজন সাহাবীরও ঘাটতি নেই বুঝে নেওয়ার ক্ষেত্রে। কিন্তু হেফজ করার ক্ষেত্রে দেখেন তারা এ নিয়ে অত সিরিয়াস না। আমাদের সমাজে আমরা হেফজ করাই সিরিয়াস, আমরা তেলাওয়াত করাই খুবই সিরিয়াস, উচ্চারণ শুদ্ধ করার ক্ষেত্রে খুবই সিরিয়াস। তারা সিরিয়াস ছিলেন বুঝে নেওয়ার ক্ষেত্রে এবং সেটাকে বিজয়ী করে সেই হুকুমগুলোকে কার্যকর করার ক্ষেত্রে। বুঝা গেছে? গুরুত্বের জায়গাটা হচ্ছে ওখানে, যে কোরআনকে আমি বুঝে না নিতে পারলে তার আমি প্র্যাকটিস আনতে পারতেছি না, বাস্তব জীবনের ভিতর আনতে পারতেছি না। তারা বিধানগুলোকে বুঝে নেওয়ার জন্য আর সেই বিধানগুলোকে কার্যকর করতে হলে তাকে বিজয়ী হয়ে উঠতে হবে। এই সমাজের ভিতর যদি আপনার কোনো প্রভাব প্রতিপত্তি না থাকে, তা আপনি কি বুঝেন না বুঝেন তাতে সমাজে কোনো যায় আসে নাকি? সেই বুঝার কোনো প্রভাব পড়ে সমাজে? কোনোই প্রভাব পড়বে না। আপনার বুঝ আজকে বাংলাদেশে যে ক্ষমতায় আছে, সে যদি একটা বিষয়ে দৃষ্টিভঙ্গি তৈরি করে, সেই দৃষ্টিভঙ্গি গোটা রাষ্ট্রের উপরে প্রভাবিত হয়। তো ঠিক এই রকমের বুঝার ক্ষেত্রে আপনি যদি বুঝেন আর আপনি যদি ক্ষমতাহীন হন, সেই বুঝার ৪ আনা দামও নাই। আপনি ক্ষমতাবান হন, আপনার বুঝের মূল্য আছে। আপনি ক্ষমতাবান হন, আপনি ভুল বুঝলেও তাতে গোটা দেশ বিপর্যয় হয়ে যাবে, তবু তা কার্যকর হবে, কার্যকর হয়ে গোটা সমাজ ধ্বংস হয়ে যাবে। আর তার ড্রাইভিং সিটে যে বসে রয়েছে, সে ভুল ড্রাইভিং করলে গাড়ি ধ্বংস হয়ে যাবে, আবার ঠিক ড্রাইভিং করলে গন্তব্য পৌঁছায় যাবে। কিন্তু যে ড্রাইভিং সিটে নাই, সে ড্রাইভারই কত ভালো জানে যাত্রীর সিটে বসে থাকলে তাতে গাড়ি চলে কি প্রভাব পড়বে বলেন আপনি? আগে শাসন ক্ষমতায় যেতে হবে, তাহলে এটা বোঝা যাবে। সাহাবায়ে কেরাম এটা সংক্ষিপ্ত কোরআনটাকে বুঝাটাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে। আর শাসন ক্ষমতায় যাওয়ার গুরুত্বটা বোঝা যায় যুলকারনাইনের শাসক হওয়ার জায়গার থেকে। কোরআন শরীফের ভিতরে আল্লাহ নবী ছাড়াও বেশ কিছু লোকের ঘটনা উল্লেখ করেছেন, যেমন তালুতের কথা উল্লেখ করেছেন, লুকমানের কথা উল্লেখ করেছেন, এই যুলকারনাইনের কথা উল্লেখ করেছেন, বলছেন আমি তাকে শাসক বানিয়েছিলাম। তাহলে শাসক হওয়া যদি গুরুত্বই বহন না করে, তাহলে শাসক হয় কি করে? আর শাসক হওয়ার ঘটনাকে আল্লাহ এইভাবে উঠাই নিয়ে আসেন কি করে? তাহলে যুলকারনাইন যে শাসক হয়েছিলেন, এই শাসক এবং তিনি ন্যায়পরায়ণ ছিলেন। ন্যায়পরায়ণ শাসকের একটা আলাদা দাম রয়েছে, মূল্য রয়েছে। আর শাসক হইতে হলে তার আবার জ্ঞান প্রয়োজন হয়। যেমন এই যে সাবাবের কথা বলতেছেন, যে সাবাব তাকে দিয়েছিলেন আল্লাহ তাআলা। অর্থাৎ সাবাব মানে কি? কোনো একটা জিনিস, এই মোবাইলটার ব্যবহার করা যদি আপনি না জানেন, তো মোবাইল আপনার কাছে থাকলো কি না থাকলো তাতে কি যায় আসে বলেন? এটা দিয়ে কি করবেন আপনি? এটা যদি কোনো কাজে আপনি যদি এতে কল করা যায়, ভিডিও দেখা যায়, লিখা যায়, সব কাজই করা যায়, কোরআন তেলাওয়াত করা সবই যায়। কিন্তু এই সবগুলো করতে পারবেন কখন? যখন এটার ব্যবহার জানবেন আপনি, তখন আপনি এটা পারবেন, নাহলে তো এটা পারবেন না। আপনার হাতে খুবই দামি একটা অস্ত্র দেওয়া আছে, একটা বড় ধরনের একটা মেশিন গান দেওয়া আছে আপনাকে, কিন্তু সেটার ব্যবহার জানেন না। তো একটা ছেলে
এসে একটা ছুরি নিয়ে আপনার সামনে দাঁড়াবে, ওই মেশিন দিয়ে আপনি ওরে ঠেকাইতে পারবেন? অথচ ওই মেশিনটার ব্যবহার সে জানে, ওর সামনে ওই রকম 100টা আসলেও টিকতে পারবে না, কিন্তু এটার ব্যবহার জানেন না। স্বভাব হচ্ছে এইটা, যে শাসন করে তার এই গুণটা প্রয়োজন হয়। আজকে ইউরোপীয়রা শাসন করে কেন, ইহুদিরা শাসন করে কেন? তারা স্বভাব, আজকের স্বভাবটা তাদের আছে। এই জিনিসটা তারা বানাই দিতেছে, আকাশে বিমান নিয়ে উঠতেছে, চিকিৎসার ক্ষেত্রে প্রযুক্তি দিয়ে দিতেছে। এই যে জিনিসগুলো তাদের হাতে তারা আছে, এইটি দিয়ে তারা পৃথিবীতে কর্তৃত্ব করে। আমাদের ভারত উপমহাদেশ ওরা যখন বন্দুক নিয়ে এসেছে তখন এই দেশে বন্দুক ছিল না, যে কারণে তরবারি নিয়ে একটা মানুষকে আঘাত করা যায় সামনে আসলে, অর্থাৎ তার থেকে 5-7 ফুটের মধ্যে যদি আসে তাহলে তরবারি তার উপর ইউজ করা যায়। কিন্তু আবার তীর নিক্ষেপ করা যায় হচ্ছে 200 গজ বা 300 গজ পর্যন্ত সর্বোচ্চ যাওয়া যায়। কিন্তু তারা নিয়ে এসেছে হচ্ছে গাদা বন্দুক নিয়ে এসেছে ওরা। এই বন্দুক নিয়ে আসলে কি হয়েছে, এই বন্দুক তো আরো অনেক দূর পর্যন্ত যায়, বন্দুকের গুলিটা চলে যায়। অর্থাৎ আপনি তার কাছে কোনো কিছুই পৌঁছাইতে পারতেছেন না, অথচ সে আপনাকে মারতে পারতেছে। তাহলে আপনি তার সাথে যুদ্ধে জিততে পারবেন না। ও আপনার ওই তরবারি যতই ধারালো হোক, আপনি ওই বন্দুকের সামনে দাঁড়াইতে পারবেন না, কারণ ওই ধারালো তরবারিটা এই ধার তখনই কাজ করবে যখন তাকে ওই তরবারি নাগালে পাবেন আপনি। আর বন্দুক যদি একটা ভূতাও হয়, শুধু গুলিটা বের হয়ে যদি ওইটা 200 গজ পার করতে পারে বা আপনার কিছু না 50 গজও যদি যাইতে পারে, আপনার ওই ধারালো তরবারি দিয়েও তার সাথে পারবেন না, কারণ ধারের তো কোনো কাজই নাই যদি ওর বডি পর্যন্ত আপনি ধারটাকে না নিয়ে যেতে পারেন। তো এই যে প্রযুক্তি, এই যে ক্ষমতা, এই ক্ষমতা শাসনের একটা বড় নিয়ম, হাতিয়ার, এই পাওয়ারটা লাগে, এই স্বভাবটা আমাদের অর্জন করার গুরুত্ব এখান থেকে শিখতে হবে আমাদেরকে। এই দুনিয়ার স্বভাব আমাদের জানতে হবে। আমাদের অনেকের কাছে যে মোবাইল নাই, আমি বলবো যার যার সামর্থ্য আছে মোবাইল কিনে ফেলে, প্রয়োজনে সহযোগিতা নেন, কিস্তিতে নিলে ভাইয়া টাকা দিলে তাও নিতে পারেন, এই যে সুমনের কাছ থেকে সেটা নিয়ে নেন। এইটা আমাদের প্রচারণায় সাংঘাতিক কাজ করে। এই মোবাইল দিয়েই কিন্তু হাসিনার পতন হয়েছে, সে নিজেও বলেছে যে ইন্টারনেট আমি নিয়ে আসলাম দেশে, এগুলো দিলাম আর ডিজিটাল বাংলাদেশ গেলাম আর ওইটা দিয়ে আমার পতন ঘটাইলো। আর ডিজিটাল বাংলাদেশ না দেশ করবে কি, প্রযুক্তি যখন এসে যায় সেটা আর অস্বীকার করা যায় না। প্রযুক্তিকে প্রত্যাখ্যান করা আমাদেরকে ক্ষতিগ্রস্ত করেছে। প্রযুক্তিকে রিসিভ করতে হবে, প্রযুক্তিকে ব্যবহার করতে হবে, তার দক্ষতা অর্জন করতে হবে, এটা হচ্ছে একটা স্বভাব। এই স্বভাবকে ইউজ করা শিখতে হবে আমাদেরকে। জুলকারনাইন তার স্বভাব ব্যবহার করেছেন, এটা বলে দিয়েছেন। স্বভাব জানা এবং স্বভাবকে ব্যবহার করা, এটা শাসক। যেহেতু আমরা সমাজ পরিবর্তন করতে চাই, আমরা নিয়ন্ত্রণ প্রয়োজন, আমাদের সমাজের উপরে কর্তৃত্ব প্রয়োজন আমাদের, না হলে আমাদের এই বুদ্ধি চিন্তা বোঝার কোনোই মূল্য নেই। সাহাবাগণ যখন কোরআন বুঝেছেন তখন তারা বুঝে নিয়েছেন যে এটাকে প্রয়োগ করতে হলে বিজয় অর্জন করতে হবে। বিচারের হুকুম দেওয়া আছে, যে এই যে ব্যভিচারের শাস্তি কি, এই চুরির শাস্তি কি, এটা আপনি পড়ছেন তো কি যায় আসে? যদি আপনার হাতে সমাজের কর্তৃত্ব না থাকে তা আপনি ওটা কোনো কাজে লাগাইতে পারবেন? সাহাবাগণ বলছেন এই কোরআনকে কার্যকর করতে হলে আপনি বিজয় অর্জন করতে হবে, তারা বিজয় অর্জন করেছেন, কাজ করছেন। তা আমরা যেহেতু বিজয় চাই, তাহলে আমাদের এই জিনিসগুলোকে অর্জন করতে হবে। এই জন্য সারা পৃথিবীতে দেখেন না, রাস্তা নির্মাণ করা খুব গন্ডগোল হয়। আজকের গাজার গন্ডগোলেরও পিছনের রহস্য হচ্ছে রাস্তা নির্মাণ। সেই রাস্তা নির্মাণের ঘটনা হচ্ছে চীনের সাথে বিরোধ। চীনে যে বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ কর্মসূচি নিয়েছে না, বিআরআই কর্মসূচিতে চীন চাচ্ছে কি একটা হাইওয়ে রোড, একসময় এই বাংলাদেশের এই জায়গায় কিন্তু পৃথিবীতে খুব ভালো প্রভাব বিস্তার করেছিল। ওই সময় রোড ছিল হচ্ছে গ্র্যান্ড ট্রাঙ্ক রোড, আছে না, ইতিহাসের বইতে পাইছেন না? এই রোড দিয়ে মধ্যপ্রাচ্য পর্যন্ত পণ্য চলে যেত বাই ওয়ে, এই রাস্তা দিয়ে চলে যেত। ইরান, এরপরে আরব, মিশর পর্যন্ত আমাদের যে মসলিন কাপড় ছিল, এখানকার যে বস্ত্র শিল্প ছিল, সেটা চলে যেত, এটা চলে যেত। তো এই জিনিসগুলো এই সময় এখানকার রাজত্ব ছিল, এই ভূমি ছিল। তো সেটা কি এই পরিবহন ব্যবস্থা। আজকে বাংলাদেশের গুরুত্বটা কোন জায়গাটায়, আমার কথা একটু লম্বা হলেও শেষ করে দিচ্ছি আমার পরবর্তী আলোচনা। এইটা বাংলাদেশের গুরুত্বটা কোথায়, এই যে এরা বলেন এই যে সমুদ্র আমাদের কত বড় গুরুত্বপূর্ণ সম্পদ। এই চীনের কাছে রাশিয়া দুর্বল কেন, রাশিয়া চীন কেন দুর্বল আমেরিকার কাছে? এর বড় রহস্যটা হচ্ছে, খুলে দেয়,
পৃথিবীর মানচিত্রে যদি আপনি তাকান তাহলে দেখবেন বাংলাদেশ হচ্ছে ধরেন এই দিক দিয়ে, আমি অত অ্যাকুরেট মানচিত্রের দিকে যাব না, এইরকম করে এই যে এইভাবে যে তারপর এইভাবে যে চলে গেছে। আর এদিক থেকে আপনার এখান থেকে আসে হচ্ছে আপনার হিমালয় পর্বত, আর এই পাশে হচ্ছে চীন, এখানে চীন, এখানে চীন, আর এইটা হচ্ছে ধরেন বাংলাদেশ, আমি বি দেখলাম, এটা বাংলাদেশ, এটা হচ্ছে ভারত, ইন্ডিয়া, ইন্ডিয়া। আর এই যে চীনেরও ওই পাশে হচ্ছে রাশিয়া, রাশিয়ার এখানে একটা সাগর রয়েছে, রাশিয়া এইরকম বিশাল বড় ভূখণ্ড, কিন্তু তার সাগর হচ্ছে এই জায়গাটায় আর এই মাথায়। আর চীন এখান থেকে এই পর্যন্ত চলে গেছে, একদম আফগানিস্তান থেকে এই পর্যন্ত চীনের এই জায়গায় একটু সাগর আছে, চীনের কোনো সাগর নেই, এই সাগর আছে। এখন আকাশ পথ দিয়ে পণ্য পরিবহন কত ব্যয়বহুল না, বিশাল ব্যয়বহুল। এই আকাশ পথ দিয়ে পণ্য যখন চীন নিয়ে যায়, চীন কেন নিম্নমানের পণ্য তৈরি করে, উচ্চমানের পণ্য চীন কেন করতে পারে না? চীনের উচ্চমানের পণ্য করার কোনো কায়দা নেই, ফাঁকি চীনকে দিতেই হয়, ফাঁকি না দিলে তার ব্যবসা হবে না। কারণ উচ্চমানের যে পণ্য তৈরি করবে সেই পণ্যের উৎপাদন খরচ তার বেড়ে যাবে, যে উৎপাদন খরচ বেড়ে যাবে ওইটা আবার পরিবহন করে যখন নেবে তখন আরো বেড়ে যাবে, তখন আর কারোর সাথে ব্যবসা করতে পারবে না। এখন ওইটাকে সে ফাঁকিবাজি দিয়ে কামাবে, দেখতে খুব সুন্দর থাকে, সস্তা, জনগণের কাছে পৌঁছাই দিতে পারবে কম দামের ভিতরে, আর উৎপাদন খরচ খুবই কম হবে, এইরকম পণ্য হলে সে পৌঁছাইতে পারে, নাহলে সে পৌঁছাইতে পারে না। কারণ চীনের এই যে রাস্তার সংকটে সে ব্যবসায় হেরে যাচ্ছে। আর আরেকটা চীনের শক্তি আছে, বিপুল জনসংখ্যা, কম দামে লেবার নিতে পারে, সে কম খরচে লেবার পায়। ইউরোপ আমেরিকার লেবার কম খরচে পায় না, কারণ ওদের ভূমি যত বড়, মানুষ তো তার থেকে সংখ্যাই কম, এজন্য এই কম দামের লেবার পেয়ে সে কিছুটা পোষাইতে পারে, কিন্তু পরিবহন করতে যে সে সর্বনাশটা তার শেষ হয়ে যায়। আর এইটা যখন তার সে সর্বনাশ হয়, তখন বিশ্বে ব্যবসা বাণিজ্যে সে হেরে যায়। ব্যবসা বাণিজ্য যখন হেরে যায় তখন সামরিক শক্তিতেও সে হেরে যায়, কারণ সামরিক শক্তি আছে অর্থের থেকে, অর্থ যত বেশি হয় তত বেশি মেধাবীদের আকৃষ্ট করা যায়, আর মেধাবীদেরই নতুন প্রযুক্তির উদ্ভাবন ঘটে। আর এই মেধাবীদের যখন সে নিতে পারে না, তখন বড় বড় প্রযুক্তি আনা তার জন্য কঠিন হয়ে পড়ে, বেশি লোক নিয়ে কাজ করাইতে পারে না, মানসম্মত লোক তৈরি করতে পারে, কারণ ভালো মানসম্মত শিক্ষার জন্য প্রচুর টাকার দরকার হয়, ইত্যাদি কারণে চীন তখন পেরে উঠতে পারে না, কারণ অর্থনৈতিকভাবে তার জন্য এটা কঠিন হয়ে পড়ে। কিন্তু সে তখন কি করছে, সে নিম্নমানের আকর্ষণীয় পণ্য, খেলনা ইত্যাদি জিনিস তৈরি করা শুরু করছে, এইসব তৈরি করে জনগণকে কাজে লাগাচ্ছে। কিন্তু চীনের ঠেকা হচ্ছে এই একমাত্র পথ সাগর, এই পথ দিয়ে এই দিক দিয়ে সেই দিকে যেতে হয় বাজারে। আর এই চার পথে বাংলাদেশ পড়ছে, এই যে এই জায়গাটায় নিয়েই তো গন্ডগোল, ফিলিপাইনের এই জায়গাটা নিয়ে। এই জায়গায় যে চীনের সংকট, আর ইউক্রেনের সাথে সংকট হচ্ছে রাশিয়ার এই ক্রিমিয়া নিয়ে। এই ক্রিমিয়ার এই জায়গাটা যদি সে পায়, তাহলে এখান থেকে ইউরোপের এদিকে যেতে পারে। আর এই জায়গা থেকে নিয়ে এত বড় রাস্তা অতিক্রম করে একটা মাত্র বন্দর দিয়ে, একটা দুইটা বন্দর দেশে কাজ কাভার করতে পারে না। সে এখন করতেছে কি, উপরে উত্তরের এই দিককার পাহাড়ি এলাকাগুলো খনন করে চলে যাচ্ছে, খনন করে ওই দিক দিয়ে যে সে এদিক দিয়ে রাস্তা নির্মাণ করে আবার এই সাইডে আটলান্টিকের এদিকে আসতে চাচ্ছে, সে এই চেষ্টা রাশিয়া করতেছে। আর যদি এখানকার ক্রিমিয়াটা ইউক্রেন থেকে স্থায়ীভাবে নেয়, ক্রিমিয়া দিতে যদি ইউক্রেন রাজি হয়ে যায়, তাহলে যুদ্ধ বন্ধ হয়ে যাবে। এই ক্রিমিয়াটা দিতে সে গ্যাস বিক্রি করছে ইউরোপের, তাও ইউক্রেনের ভিতর দিয়ে গ্যাস ইউরোপের সাপ্লাই দিতেছে। এই যে এই ক্রিমিয়া বন্দর আবার বছরের 6 মাস চালু থাকে, 6 মাসের বেশি সময় বন্ধ থাকে, কারণ উত্তর হওয়ার কারণে প্রচন্ড শীত এবং ওইটা বরফ জমে থাকে, এবং বরফ কাটার চেষ্টা করে, সবসময় বরফ কেটে কেটে ওই বন্দরটাকে ব্যবহার করতে হয়। আর ওই সময় বরফ এত শক্ত হয়ে যায় শীতের সময়, এবং এত গভীর হয় বরফ যে ওই বরফ কেটেও ঢুকতে পারে না, আর বাকি সময় বরফ কেটে কেটে কি করতে হয়। কিন্তু বাংলাদেশের সম্ভাবনার জায়গাটা দেখে, বাংলাদেশের সম্ভাবনার জায়গা হচ্ছে এখানে যে সব সময় এই চিটাগাং বন্দরটা সচল, এই চিটাগাং বন্দরটা সব সময় সচল, এখানে বরফ হয়ে ওঠে না পানি, সব সময় এটা সচল। এবং এটা হচ্ছে বাংলাদেশের বিপুল জনসংখ্যা আছে, খুব কম খরচে উৎপাদন করতে পারবে, এবং এখান থেকে সাগর পথে খুব সহজে সারা পৃথিবীতে যেতে পারবে সে। এই যে সম্ভাবনাটা, এটা বাংলাদেশের কাজে লাগাইতে হবে। বিপুল সংখ্যক জনগণ আছে, তাকে দক্ষ হিসেবে গড়ে তুলতে পারলে, তাকে প্রচুর পরিমাণে উৎপাদন করানো সম্ভব, বৈশ্বিক যে কোনো পণ্য সামগ্রী
তার দক্ষতা সৃষ্টি করতে পারলে এবং তাই সাগর পথে পৌঁছাই দিতে পারা যাবে, এবং পৌঁছাই দিলে বাংলাদেশ ছোট্ট একটি দেশ কিন্তু এটা বৈশ্বিক শক্তি হওয়ার সম্ভাবনা রাখে। রাশিয়ার জনসংখ্যা বাংলাদেশের থেকে বেশি না, 18-20 কোটি মতো জনসংখ্যা রাশিয়া। ব্রিটেনের জনসংখ্যা এরকম বাংলাদেশের থেকে সামান্য কিছু বেশি বা কমও হইতে পারে। ফ্রান্সের জনসংখ্যাও কম, কিন্তু তারা শক্তিশালী রাষ্ট্র। কিন্তু বাংলাদেশের যে জনসংখ্যা আছে, এই জনসংখ্যা নিয়ে এই যে সম্ভাবনা, আপনার আফগানিস্তানের দুর্বলতা, দুইটা প্রধান দুর্বলতা আফগানিস্তানের। তার একটা, আফগানরা কাটায় উঠতে পারতেছে, সেটা কৃষি উৎপাদনের ক্ষেত্রে। তারা খাল খনন করে পানি টানি দিয়ে তারা বিভিন্ন জায়গা, তাও কি একটি মাত্র নদী, সেটা একটি মাত্র নদীকে দিয়ে তারা কিন্তু চেষ্টা করছে যে ওই নদীর পানিটাকে কিভাবে ইউজ করে তাদের ওই বালু বা অনুর্বর জমিগুলোকে কিভাবে উর্বর করবে, পাথরি জমিকে, তা করে তালেবানরা অক্লান্ত পরিশ্রম করে এটাকে তারা তৈরি করতে পেরেছে। জনসংখ্যা কম, এই দিক দিয়ে তাদের একটা এই সাইড দিয়ে সুবিধা হয়, জনসংখ্যা কম হলে খাদ্য চাহিদা কম হয়। কিন্তু জনসংখ্যা কম হলে আর এক দিক দিয়ে দুর্বল হয়, তার যোদ্ধা বা প্রতিরোধ করবার শক্তি কমে যায় তখন। কারণ সৈন্য সংখ্যা কয়টা বের করবে তার ভিতর থেকে। তো অল্প সংখ্যক মানুষের ভিতরে আল্লাহ তেজ তৈরি করে দিয়েছেন, সাহস তৈরি করে দিয়েছেন, যেটার কারণে অল্প সংখ্যক দিয়েও তারা মোকাবেলা করতে পারতেছে। আর তাদের আরেকটি সবচেয়ে বড় দুর্বলতা, আফগানিস্তানের কোনো বন্দর নেই। এই বন্দর না থাকার কারণে হয় পাকিস্তান অথবা ইরানের সাথে তার সবসময় একটি সখ্যতা রাখতে তারা বাধ্য। বন্দর নেই বলে, বন্দর নেই বলেই তারা এই সখ্যতাটা রাখতে বাধ্য। হয় তাকে ইরান দিয়ে যেতে হবে, তাহলে ইরানের সাথে কিছু সমঝোতা রাখতে হবে তাকে ইরানের বিষয়ে, নাই পাকিস্তানের সাথে কিছু সমঝোতা রাখতে হবে তাকে, তাহলে সে কোনো ব্যবসায়ী করতে পারবে না, কোনো ব্যবসায়ী করতে পারবে না। এই একটি দুর্বলতার কারণে আফগানিস্তানকে, যখনই তারা এই দুর্বলতাকে উভয় রাষ্ট্রই ব্যবহার করে, আফগানিস্তানের এই দুর্বলতাকে পাকিস্তানও সুযোগ নেয়, ইরানও সুযোগ নেয়। আর আফগানদের লড়াই করতে হলে, ইরানের সাথে বিরোধ করতে হলে পাকিস্তানের সাথে তার মানে করতে হবে, ভালো বন্ধুত্ব রাখতে হবে। আর পাকিস্তানের সাথে বিরোধ করলে ইরানের সাথে বন্ধুত্ব রাখতে হবে। তাহলে এই জায়গায় তারা একটা ব্যালেন্স করে পয়েন্ট করতে হয়, পলিসি নির্ধারণ করতে হয়, যে তারা পাকিস্তানের সাথে যুদ্ধে যেতে পারে না। পাকিস্তানের যদি তাদের যুদ্ধ চলে যায়, বিরোধে চলে যায়, তাহলে ইরান তার বেনিফিট নিয়ে বেশি, চাপ বেশি সৃষ্টি করবে। এজন্য একটা কৌশল করে উভয় রাষ্ট্রকে সামনে রেখে তাদেরকে ব্যালেন্স তৈরি করতে হয়। এই হচ্ছে তাদের দুর্বলতার জায়গা। জনসংখ্যা কম, এটি তাদের আরেকটি দুর্বলতা। কিন্তু বাংলাদেশে যে সামর্থ্য আছে, বাংলাদেশ মুসলিম বিশ্বের ভিতরে সব থেকে শক্তিশালী রাষ্ট্র হওয়ার সম্ভাবনা রাখে, সব থেকে শক্তিশালী রাষ্ট্র হওয়ার সম্ভাবনা রাখে। কারণ এই দেশ নিত্য প্রয়োজনীয় এমন কোনো জিনিস নাই যা নিজেরা উৎপাদন করতে সক্ষম নয়। সমস্ত মানুষের খাদ্যের চাহিদা বাংলাদেশ উৎপাদন করতে পারে, বস্ত্র বাংলাদেশ উৎপাদন করতে পারে। এই জন্য বাংলাদেশকে যদি আন্তর্জাতিকভাবে কোনো কিছু সময় যদি বিচ্ছিন্ন করে দেওয়া যায়, তবু বাংলাদেশ বিচ্ছিন্ন হলেও চলতে সক্ষম, কেননা বাংলাদেশের নিজস্ব উৎপাদন আছে, সে অন্য কারো কাছে যেতে হবে না। তবে একটি জায়গায় ঘাটতি আছে, সেটা প্রযুক্তিগত কিছু জিনিসের উৎপাদনের সক্ষমতা আমাদের কম। এটা আমাদের মেধা গড়ে তুলতে পারলে, প্রশিক্ষণ তৈরি করতে পারলে এটা কাভার হয়ে যাবে, এটা কাভার হয়ে যাবে। এটা কাভার করার জন্য দীর্ঘমেয়াদী পরিকল্পনা লাগবে। আর চীনের যে প্রয়োজনটা, এটাকে আমি একবার দেখাইছিলাম, মনে হয় আপনাদের কেউ কেউ দেখছেন, যে চীন একটি রাস্তা খুঁজতেছে। এই যে জুলকারনাইনের যে রাস্তার কথা, এই প্রসঙ্গে আমি আসলাম। উনার রাস্তা ছিল, উনার রাস্তায় আমি একটু বলে দিই, উনি চলে গেলেন কোন কোন জায়গায় দেখেন। একটা হচ্ছে সূর্যোদয়ের জায়গা, মানে পূর্ব পাশ, তাই না? সূর্যোদয় তো পূর্ব, এই পূর্বের দিকে উনি সূর্যোদয়ের একদম শ্বাস প্রান্তে চলে গেলেন। শ্বাস প্রান্তে যখন চলে গেলেন, এই পর্যন্ত সব জায়গায় তিনি যেতে পারেন। সূর্যাস্তের জায়গায় চলে গেলেন পশ্চিমে, তার মানে এই পশ্চিম পর্যন্ত তিনি যেতে পারেন। তিনি সাগর পর্যন্ত চলে গেলেন, এটা হচ্ছে দক্ষিণ সাগর। আর তিনি উত্তরে চলে গেলেন পাহাড়ের এলাকায়, একদম যেখানে দুই পাহাড়ের মধ্যবর্তী জায়গা উত্তর। আর ইয়াজুজ মাজুজের অবস্থান যে জায়গাটায়, এই বর্ণনাতে বোঝা যায় যে ইয়াজুজ মাজুজের শক্তি অনেক বেশি আছে, হয়তো তারা সামুদ্রিক মাছ টাছ খাইতে পারে বেশি। বরফের মধ্যেও কিছু মাছ উৎপাদন হয়, বরফ পানি, কারণ বরফ উপরে হলেও নিচে পানি থাকে, ওই নিচের পানিতে মাছ হয়। ওই মাছ খাইলে কিন্তু প্রচন্ড শক্তি হয়। ইয়াজুজ মাজুজের যে শক্তির বর্ণনা, এটা সম্ভব। এবং এই মাছ যারা খায় তারা 150 বছর পর্যন্ত তারা নিশ্চিন্তে বেঁচে থাকতে পারে, কিন্তু তাদের মনের অনেক ক্ষুধা মিটে না, এবং শুধু ওই মাছ তাদের পছন্দ ভালো লাগে না, এই জন্য তারা আসতে চায়। তো বোঝা যায় যে তাদের ওখানে উৎপাদনের একটা শর্ট আছে। এই শর্ট থাকার কারণে তারা এসে আপনার করে, এই যে
লুটপাট করার জন্য তারা চলে আসে। নিজস্ব জায়গায় হয়তো কৃষি উৎপাদন কর, এটা ধারণা করা যায়। কারণ কিয়ামতের আগে যখন তারা বের হয়ে আসবে তখন তারা প্রচন্ড ক্ষুধার্ত থাকবে। প্রচন্ড ক্ষুধার্ত থাকবে বলেই সবকিছু খেয়ে ফেলবে ইয়াজুজ মাজুজ। তো এই জন্য তাদের ইয়েটা হইতে পারে হয়তো এই উত্তরের কোনো একটা জায়গা হতে পারে, যে জায়গা থেকে তারা এই হয়তো লুটপাট করে এবং সেখানে ওই সেই দুই পাহাড়ের মধ্যবর্তী রাস্তা দিয়ে তারা হয়তো আসতো, যে মধ্যবর্তী রাস্তা আসতো সেটা তামা দিয়ে জুলকারনাইন উনি বন্ধ করে দিবে। ওখানে আর একটা শিক্ষা থাকে যে তার নিজের যখন সামর্থ্য থাকবে তখন জনগণের উপর কষ্ট আরোপ না করা, ন্যায়পরায়ণ শাসকের। আসলে এই আলোচনা করতে হলে অনেক লম্বা হয়ে যাবে, যে অর্থাৎ তাকে তারা প্রস্তাব দিতেছে যে আমরা খরচ দিব আপনাকে। উনি বলছেন যে খরচের সামর্থ্য তো আমার আছে, কিন্তু আমার লোক দরকার কাজের জন্য, তোমরা আমাকে শ্রম দিয়ে সাহায্য করো। অর্থাৎ শাসকের যতক্ষণ সামর্থ্য থাকবে, ন্যায়পরায়ণ শাসক, সে জনগণের উপর কোনো চাপ তৈরি করবে না। তার মিনিমাম খরচ যদি কাভার হয়ে যায় তাহলে জনগণের উপরে সে কোনো চাপ তৈরি করবে না, প্রার্থী কোনো দিতে চাইলেও সে নিবে না। যেমন আমরা যদি ব্যবসা বাণিজ্য করি, আমাদের উচিত হবে এই নীতি অবলম্বন করা যে আমাদের ব্যবসায় আমরা যতটুকু না নিলে আমাদের খরচটা কাভার হয় না অতটুকু রেখে দেওয়া, বাকি যতদূর সম্ভব মানুষের জন্য সহজ করার চেষ্টা রাখা। শাসকদেরও উচিত কর বা ট্যাক্স নির্ধারণের ক্ষেত্রে, খাজনা আদায়ের ক্ষেত্রে যত মিনিমামটা নিয়ে তারা করতে পারে, যদি প্রয়োজন না থাকে পুরোটাই ছেড়ে দিবে, পুরোটাই ফ্রি করে দিবে, যেমন জুলকারনাইন ফ্রি করে দিবে। এটা হচ্ছে আমাদের শিক্ষণীয়। আল্লাহ শুরুতেই বলছেন, ন্যায়পরায়ণ শাসক বলে দিচ্ছেন এবং বলছেন শিক্ষণীয় দিকটা দেখাই দিই যে জুলকারনাইনের কাছ থেকে কি শিখার আছে আমাদের। তো উনি বলছেন যে আমি তোমাদের কর নিব না, আমরা কর নিব না, তোমরা আমাকে শ্রম দাও, শ্রম দিয়ে সাহায্য করো। কিন্তু ওই দুই পাহাড়ের মাঝখানে রাস্তাটা বন্ধ করে দিলেন। যে এই এলাকাটা কিন্তু প্রচুর পর্বত এলাকা, রাশিয়ার ওই পাশ দিয়ে। রাশিয়া ওইটা খনন করা শুরু করছে। রাশিয়ার এই খননটা কোথায় যাবে আমরা জানি না। আর ওই জায়গাটা, ওই পর্বতগুলো আবার হচ্ছে আপনার বরফের পর্বত, শুধু বরফ, বিশাল উপরে উপরে বরফ। আর বরফ ভেদ করে, আমি ব্যাখ্যা দিতেছি, এই বরফ ভেদ করে কিন্তু আপনার এই গুগলের ম্যাপ কিন্তু ধরতে পারে না। বরফকে অতিক্রম করে তার নিচের দৃশ্য কিন্তু আজও ধরতে পারে না। আধুনিক প্রযুক্তিও এটা সক্ষম নয় যে এরকম বিশাল বড় বরফের চাই থাকবে তার নিচে গিয়ে সেটা বের করতে পারবে। তাদের এক্স রে মেশিন বলেন, তা আলট্রা ভায়োলেট রশ্মি যেগুলোই ব্যবহার করুক না কেন, কোনো কিছু দিয়েই তারা এটা আনতে পারবে না। এই বরফকে মাটিকে অতিক্রম করে তারা খনিজ পদার্থ বের করতে পারে, শব্দ প্রেরণ করে, শব্দ মাটি ভেদ করে চলে যায় এবং সেখান থেকে আবার শব্দ রিটার্ন করে। সেই রিটার্ন শব্দটাকে করে পরীক্ষা করে তারা খনিজ পদার্থের অবস্থান নির্ধারণ করে, কোন ধরনের খনিজ আছে নির্ধারণ করে। কিন্তু ওই বিশাল বিশাল পাহাড় আর পর্বতগুলোকে অতিক্রম করা, বরফের পর্বতকে অতিক্রম করে তারা দৃশ্য ধারণ করতে পারবে না। আল্লাহ তাআলাই জানেন যে বরফের ছাদ দিয়ে তাদেরকে আড়াল ঘিরে রেখেছেন কিনা ওখানে। আবার ওই যতই বরফের পর্বত হোক, বরফের পর্বতের নিচে কিন্তু তরল পানি, বরফের পর্বতগুলো তরল পানির উপরেই থাকে, তরল পানি, এটা বিজ্ঞানেরই সূত্র। এই তরল পানিতে আবার মাছ থাকে, অর্থাৎ তারা খেয়ে বেঁচে থাকতে পারবে, ওখানকার মাছ খেয়ে বেঁচে থাকতে তারা পারবে, কিন্তু শুধু মাছ খেতে খেতে তারা অতিষ্ঠ হয়ে পড়বে। ওই যে ওখানে যারা থাকে এইভাবে তারা বেঁচে থাকা সম্ভব, এবং এই আসার রাস্তাটা তাদের বন্ধ হয়ে থাকবে এবং তারা আসতে চাইবে, এটা স্বাভাবিক। আর সংখ্যা যে বিপুল পরিমাণ হওয়ার ব্যাপারটা, সংখ্যা বিপুল পরিমাণ হওয়ার ব্যাপারটা হচ্ছে যে ওই সময় যখন প্রকাশ হবে তারা তখন বিপুল সংখ্যক হবে। বিপুল সংখ্যক তখন হইতে পারে, এখন সংখ্যা অত বিপুল নাও হইতে পারে, তাদের সংখ্যা এখন কমও থাকতে পারে। ওই সময় হয়তো তাদের জেনারেশনের কোনো পৃথিবীর ইতিহাসে আছে যে কোনো সময় একটা জেনারেশন হঠাৎ করে বিশালভাবে বেড়ে যায়, হঠাৎ করে একটা জনগোষ্ঠীর মধ্যে তাদের হচ্ছে প্রজনন ক্ষমতা এবং মানুষের যে জন্মহার এটা হঠাৎ করে বেড়ে যেতে পারে, হঠাৎ করে বেড়ে যেতে পারে। আবার কোনো সময় কমে যায়, কিন্তু যেমন এখন জাপানিদের কমে গেছে, রাশিয়ানদের কমে গেছে, ইউরোপের অনেক দেশে কমে গেছে, তারা এই নিয়ে খুবই উদ্বিগ্ন হয়ে গেছে। আবার কোনো জাতির ভিতরে এরকম করে বেড়ে যায়, যেমন চীনাদের ভিতরে বেড়ে গিয়েছিল, প্রচন্ড ভাবে বেড়ে গিয়েছিল। এটা আল্লাহ তাআলার একটা বৈশ্বিক সিস্টেম, আবহাওয়া এবং নানান প্রকৃতির মধ্য দিয়ে আল্লাহ তাআলা এটাকে নিয়ন্ত্রণ করেন। হঠাৎ একটা জনগোষ্ঠীর উৎপাদন ক্ষমতাকে বাড়িয়ে দেয়, এমন ভাবে মানুষের সংখ্যা তখন বৃদ্ধি পেতে থাকে, সন্তান জন্ম হইতে থাকে অনবরত, এবং তারা দ্রুত অনেক বড় একটা জাতিতে পরিণত হয়ে যায়, ছোট্ট একটা জাতি অনেক বড় জাতিতে পরিণত হয়ে যায়।
আবার অনেক বড় জাতির মধ্যে থেকেও এটা ইতিহাসগুলোকে বিশ্লেষণ করলে গবেষণার থেকে এটা পাওয়া যায়। অনেক বড় জাতির ভিতরে যখন হঠাৎ করে উৎপাদন ক্ষমতা কমে যায়, যখন একটার বেশি সন্তান হচ্ছে না, ম্যাক্সিমাম পরিবারে সন্তান হয় না, এমন যদি হয় তাহলে একটা দুটা জেনারেশনের পর দেখবেন ওই জাতি 1/5 নেমে গেছে। পরিবারে যদি এক সন্তানের বেশি না থাকে তাহলে পরের জেনারেশনই তো অর্ধেক হয়ে যাবে কিছুদিন পর, তাই না? মা বাবা দুইজন কিন্তু সন্তান একজন, তো দুজন মানুষের থেকে একটা সন্তান আসতেছে, তাহলে কি হবে? যদি 10 কোটি মানুষ থাকে তাই কিছুদিন পর এটা 5 কোটিতে পরিণত হয়ে যাবে। আবার এর মধ্যে আরো অর্ধেক যদি সন্তানহীন হয় তাহলে 2.5 কোটি হয়ে যাবে। 10 কোটি, যে দেশের জনসংখ্যা 10 কোটি, তার 60-70 বছর পরে তার সংখ্যা হয়ে যাবে 2.5 কোটি। আর ঠিক এইরকম যদি আবার একটি সংসার থেকে যদি একটি পরিবার বা একটা যুগল থেকে যদি 10 জন 20-15 জন করে সন্তান হয়, যেটা ইতিপূর্বে আমাদের দেশে হয়েছে, এটা কিন্তু আমাদের এই সময় আমাদের এই জেনারেশনকে হঠাৎ করে বৃদ্ধি করে দিয়েছে। বাংলার জনসংখ্যা কিন্তু এর আগে খুব বেশি ছিল না। যখন যখন ব্রিটিশরা এখানে এসে দখল করলো তখন জনসংখ্যা ছিল মাত্র খুব বেশি থেকে বেশি হচ্ছে 3 কোটি মতো ছিল। সেই 3 কোটির আবার দুর্ভিক্ষে মারা গেল, এরপরে একের পরে এক ওই যে মহামারী আসলো, মারা গেল, অনেক কমে যায়। দুর্ভিক্ষেই তো 1 কোটি মারা যায়। ব্রিটিশরা আসার পরে তার পরপরই যে 20-25 বছর পরে যে দুর্ভিক্ষটা শুরু হলো, ওরা একচেটিয়া ভাবে লুটপাট শুরু করে দিল। বাংলা 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 শুধু বাংলা, বাংলা বিহার উড়িষ্যা এই অংশটা, এই অংশের কথা বলছি। 1757 সালে আসলো না, তারপরে তো হচ্ছে আপনার ওই ইয়েতে ওই 1776, এই 76 থেকে তার পরবর্তী কয়েক বছর মানে 20 বছর, তারা তো ব্রিটিশরা তো মনে করেছিল আমরা বেশি দিন এখানে থাকতে পারবো না, আমাদের তাড়াতাড়ি গুটাই যেতে হবে, জোর করে যে কয়েক বছর থাকতে পারি একের পর এক লুট করে। লন্ডনে ডাকাতরা যেমন করে, ডাকাতরা কোন এলাকার দখল পাইলে খুব তাড়াতাড়ি সরে যায়, কারণ জানে যে এটা নিয়ে বেশিক্ষণ নিয়ন্ত্রণে রাখতে পারবো না, দ্রুত লুটপাট করে আমাদেরকে নিয়ে যেতে হবে। তারা এরকম লুট শুরু করলো, মানে প্রচুর পরিমাণে লুট করলো। এই লুট করার কারণে এই জায়গার মানুষ হচ্ছে আপনার দুর্ভিক্ষ তৈরি হলো, খাদ্য সংকট তৈরি হয়ে গেল। এইটা এই খাদ্য সংকটে 1 কোটি মানুষ মারা যায়। তারপরে নানান ধরনের এখানকার মানুষ কমানোর চেষ্টা করেছে। এখানে যে যে মহামারীগুলোর কথা বলা হয়, এই গুটি বসন্ত, কলেরা, এগুলোর আরো গবেষণা দরকার। কারণ ওর পূর্বে তো এত ছিল না, ব্রিটিশ আসার আগে তো এত মহামারীর ইতিহাস আমরা খুঁজে পাই না বাংলাদেশের ইতিহাস দেখলে। কিন্তু ব্রিটিশরা আসার পরে এরপরে যেমন দুর্ভিক্ষ হলো, একের পর এক মহামারী হলো, এইগুলোর ক্ষেত্রেও ধারণা করা হয় ওরা ওই সময় নানান প্রযুক্তিতে এগিয়ে যাচ্ছে, রোগবালাই নিয়ে ওদের গবেষণা হচ্ছে, ওরা ওই যে বিভিন্ন ওষুধ আবিষ্কার করতেছে। ইউরোপে কিন্তু তার আগে প্রচুর মহামারী হতো। ব্রিটিশরা এখানে আসার আগে এই ক্রুসেডের পরে ইউরোপে অনবরত মহামারী হইতো। ওই মহামারীর কারণে তারা চিকিৎসায় মনোনিবেশ করে চিকিৎসা পদ্ধতিগুলো আবিষ্কার করে। তো ওদের ওই চিকিৎসা পদ্ধতিগুলো ব্যবহার করে ওরা ওদের রোগগুলোকে মোকাবেলা করতেছিল, আর পাশাপাশি ওদের ওই রোগগুলো এখানে এসে জনগোষ্ঠীর ভিতর ছড়াই দিচ্ছিল। এইটি গবেষণা করলে আরো ভালো এর তথ্যগুলো আসবে, কিন্তু ঘটনার পারিপার্শ্বিকতা এটা অনুমান করা যায়। কারণ ব্রিটিশরা আগমনের আগে এই আমাদের বাংলাতে এইভাবে মহামারী হয়নি। মুঘলরা শাসন করেছে এখানে, পারো ভূঁইয়ারা শাসন করেছে এখানে, তিতুমি ইবনে বতুতা এসেছেন, তারা তাদের সফর কাহিনীতে অনেক কথা উল্লেখ করতেছেন। ওখানে খুবই সুখ শান্তির কথা উল্লেখ আছে আপনারা দেখেন শায়েস্তা খানের সময়, কিন্তু খুবই রোগ বালাইয়ের বর্ণনা কিন্তু ওই সময়ের ইতিহাসে দেখা যায় না। কিন্তু ব্রিটিশরা আসার পরে দুর্ভিক্ষ আর রোগ বালাই যেন এখানকার নিত্য নৈমিত্তিক ঘটনায় পরিণত হয়ে গেল। তাহলে এই ঘটনাটা কিভাবে? অথচ তার আগে ইউরোপে ছিল হচ্ছে এই মহামারী আসতো এইসব রোগে। তো ইউরোপের মহামারীগুলো বাংলায় এসে গেল কিভাবে? অবশ্যই রহস্য আছে এই পিছনে। তারা এসে এখানকার মানুষ কমানোর চেষ্টা করেছে, কারণ তাদের মানুষের প্রতি মায়া নেই। তাদের মায়া হচ্ছে এখানকে শাসন করতে হবে, লুট করে নিয়ে যেতে হবে, মানুষ মেরে শেষ করে দাও, এরকমই তারা এই মহামারীকে ব্যবহার করলো। এবং দেশের মানুষ তখন ব্রিটিশদের সাথে মোকাবেলার পরিবর্তে এই রোগ বালাইগুলো নিয়ে এর থেকে বাঁচতে মানুষ তখন হিমশিম খেয়ে পড়তে থাকলো। তারা মানুষকে সাহায্য করে না। এগুলো হতে পারে আধুনিক কালে তারা এইসব টিকাগুলো দেওয়া আছে, এগুলোর মধ্যে দিয়ে তারা আমাদের বডিকে, আমাদের মস্তিষ্ককে তারা নিয়ন্ত্রণ করার চেষ্টা করতেছে, কারণ এগুলো তো আমাদের ব্রেনেও ঢুকতেছে, আমাদের উপর তাদের প্রভাব বৃদ্ধি করতে পারে, কারণ এগুলো কিন্তু সাইকোলজির উপরে প্রভাব ফেলে।
সাইকোলজির উপরে। অতিরিক্ত অপরাধ প্রবণতা থাকলে এটাকে মানসিক রোগ ধরা হয়। ওই জেলখানার ভিতরে গেলে পাওয়া যায় খালি খুন করার প্রবণতা। রাত্রিবেলায় উঠে ইচ্ছা হয়, যেমন আমার ওখানে ছিল হারুন ভাই বলে একজন ছিল, ওই যে 90 ছেলে এই পাশে তাবলিগ হতো, জেলখানা তাবলিগের আমির ছিল হারুন ভাই। হারুন ভাই একদিন আমার সমস্যার কথা বললো যে ভাই একটা কঠিন সমস্যায় পড়েছি। কি, রুমে একটা ছেলে আছে নিয়মিত নামাজ পড়ে, মসজিদে আসে, আমাদের তলাতে আমরা নামাজ পড়তাম, আমাদের সাথে এসে ওরা নামাজ পড়তো। ওরা থাকতো 3 তলা, আমরা 2 তলায়। তো ওরা নামাজের জন্য আবার আসতে দিত আমাদের এখানে। তো আসতো, তো একটা ছেলের কথা বললো যে ওই ছেলেটাও নামাজ পড়ে, কোরআন তেলাওয়াত করে। বলছে যে ভাই রাত্রে উঠে দেখি হাতে, জেলখানায় তো যারা গেছেন জানবেন, এই এতটুকু টিনের পাত টাত দিয়ে ওই ঠাট্টার করে ওটা আমরা কাটলি করি, ওইটা দিয়ে ছোট্ট করে চাকু বানাই নিতে হতো, পেঁয়াজ মরিচ রসুন টসুন মানে এইসব কাটার জন্য, লেবু টেবু কিনলে কাটার জন্য। তো বলছে রাত্রে ঘুম ভেঙে গেছে, দেখি যে ও হচ্ছে ওইটা ধার করতেছে, ধার করতেছে, সবাই ঘুমায় রয়েছে, ও ওইটা ধার করবে কেন? তখন আমি জিজ্ঞেস করছি ওইটা কেন তোমার হাতে? সাথে সাথে লুকায় ফেলছে। বলছে না কি জন্য আবার লুকাচ্ছ, ঘটনা কি, রহস্য কি বলো? তখনও বলছে যে ভাই মাফ করে দে, আমার কাউকে খুন করতে ইচ্ছা করছে, চিনা লাগবে না, কোনো কারণ লাগবে না, কোনো দ্বন্দ্ব লাগবে না, কিচ্ছু না, কাউকে খুন করতে ইচ্ছা করছে, খুন না করলে আমার ভালো লাগছে না, ঘুম আসতেছে না, খালি মনে হচ্ছে কাউকে একটা খুন করলে আমার ঘুম আসবে, তারপরে রাত্রে জাগিয়ে দিচ্ছে। এই যে আমাদের পৃষ্ঠের একটা ছেলে আছে, 12টা একটা বন্ধু, ওইটা খেলে আমাকে কয় যে ভাই ওই যে আপনার সাথে গেলাম যে বড় বাসের ও কয় যে ভাই ঘুম আসে না, 12টা একটা পর্যন্ত নিজেকে দমনই করতে পারে না, খালি আত্মহত্যা করতে ইচ্ছা করে, খালি আত্মহত্যা করতে ইচ্ছা করে। হ্যাঁ হ্যাঁ, আনন্দ পায় না, এটা অপরাধ, এটা মানসিক রোগ, এর ট্রিটমেন্ট আছে এবং এটা করে দেয়। আমি বলে দিই, ওরা প্রশিক্ষণে নিয়ে যায় না, আর্মি অফিসারদেরকে, র্যাবের অফিসারদেরকে প্রশিক্ষণে নিয়ে যায় না, ওরা এখানে ওষুধ প্রয়োগ করে, জানে যে, এবং এই যে যাদেরকে বিভিন্ন জায়গায় এই যে টর্চারে বা এই ইন্টারোগেশনে যাদেরকে ডিউটি দেয়, এরপরে বিভিন্ন সামরিক অভিযানে পাঠায়, এই যে ওরা সিল সদস্য বলে, মেরিন সদস্য বলে, এদের একটি টিম থাকে, তাদের ব্রেনের ভিতর পরিকল্পিতভাবে ওষুধ প্রয়োগ করা হয়। এই ওষুধ প্রয়োগ করার কারণে তাদের ভিতর নিষ্ঠুরতা গড়ে ওঠে এবং তখন তাকে ব্যবহার করে। এই যে জিয়াউল হাসান টাসান দেখবেন, এদেরকে জঙ্গি দমনের জন্য এদেরকে তৈরি করে নেওয়া এবং তাদেরকে এইভাবে ওষুধ প্রয়োগ করা, রেখে দিলে ওরা ওদের সেনাবাহিনীর ভিতরেও পড়ে। যেমন ওই যে অস্ট্রেলিয়া থেকে ইরাকে যুদ্ধের জন্য পাঠিয়েছিল যাদেরকে, সাদ্দাম হোসেনের ইয়ের পরে, পতনের পরে তাদেরকে পাঠিয়েছিল, তাদের ওই রকম ওষুধ প্রয়োগ করে তারা পাঠাইলে ওখানে নির্বিচারে মানুষ হত্যা করতে থাকে। আবার ওই রকম সেক্সুয়াল ওষুধও দিয়ে দেয়, ওইটা দিলে তারা ওই রকম নির্বিচারে নারীদের উপরে যায়, সে নিজেকে কন্ট্রোল করতে পারে না, প্রচন্ড উত্তেজনা তৈরি হয়, সে এইভাবে কিন্তু সেও কিন্তু ধ্বংস হয়, সেও ধ্বংস হয়ে যায়। এগুলো ওষুধ দিয়ে তৈরি করা হয়। আবার রিমান্ডে এক ধরনের ওষুধ প্রয়োগ করা হয়, সেটা দিলে সে কোনো চিন্তা শক্তি তার হারিয়ে যায়, হারায় যে কোনো ঘটনা যা কিছু জানে অকপট বলতে থাকে। এই যে শয়তানের নিঃশ্বাস একটা বাজারে বেরিয়েছে, পত্রিকায় দেখে ব্যবহার করে, এগুলো তো ওদের অফিসিয়াল জিনিস, গোয়েন্দা সংস্থারা ব্যবহার করে জিজ্ঞাসাবাদে। এটা এরকম নিঃশ্বাস দিয়ে দিবে, আপনার ইচ্ছা শক্তি হারিয়ে যাবে, আপনার সামনে যে থাকবে আপনাকে যা বলবে আপনি তাই শুনবেন, আপনার ইচ্ছা শক্তি তখন স্টপ হয়ে গেছে, অন্যরা যা বলবে তাই শুনবে। এগুলো সব কিছুকে কন্ট্রোল করার মেডিসিন আছে, মেডিসিন দিয়ে এটা কন্ট্রোল হয়। তো অস্ট্রেলিয়া থেকে পাঠিয়েছিল, তারা করতো কি, আপনার ইরাকের ভিতরে তারা ওই আগুন জ্বালাইতো, জ্বালায় ইরাকের ওই ইয়েদেরকে, ওই শিশুদেরকে, মহিলাদেরকে, মায়ানমারে যেটা যেমন করছিল, এদেরকে নিয়ে ওই আগুনের ভিতর নিক্ষেপ করতে আর পোড়াই মারত। এখন এদের মিশন শেষ হয়েছে, দেশে ফেরত নিয়ে আসছে। দেশে আসার পরে দেখে কি, যে দেশের ভিতরে এমন কয়েকটি ঘটনা ঘটাইছে তারা, কারণ ওদের ওই মানুষকে আগুনের ভিতর পোড়ায়, আগুন দাপাদাপি করে, এই দৃশ্যটা না দেখলে ওদের ভাল লাগে না। আর যতক্ষণ এটা না করবে তার ঘুমিয়ে আসবে না, অন্য কোনো দিকে মনই যাবে না। এমনই নেশাগ্রস্ত ব্যক্তি, নেশাদের করতে যেমন একটা নেশা তৈরি হয় হিরোইন বা গাঁজার জন্য, যতক্ষণ না খাবে ততক্ষণ সে নিজেকে শান্ত করতে পারবে না, প্রচন্ড প্রেশার তৈরি হয়। আমি তো জেলখানার ভিতরে এসব দেখে এসছি অনেক। তো তখন ওরা করে কি, তখন ওরা অস্ট্রেলিয়াতে যে যখন আর সহ্য করতে পারে না, এরকম মানুষ পোড়ানো শুরু করেছে। যখন কয়েকটা ঘটনা ঘটেছে তখন অমনি অস্ট্রেলিয়ার সরকার তাদেরকে তুলে নিয়ে বন্দি করছে, বন্দি করে তারপরে তাদের হাতে ছেড়ে দিত হচ্ছে প্রাণী,
এই কুত্তা, ওই হচ্ছে ওখানকার ওই যে ইয়ে পাওয়া যায় কি ক্যাঙ্গারু, এইসব জিনিস, খরগোশ, এইসব দিল ওইটা পুড়াইতো আর ওষুধ প্রয়োগ করতে থাকতো। মানে আপাতত তো ঠেকাইতে হবে, আবার ওষুধ দিয়ে দিয়ে ওখান থেকে কাভার করার চেষ্টা করতো। যদি কাভার হয়ে যায় তাহলে ভালো, না হলে তাকে তারা নিজেরাই মেরে ফেলে, নিজের দেশে নিয়ে এসে এই কাজটা করে। তা আমাদের টিকাতে কি করতেছে যে এর আগে একটা প্রশ্ন আসছিল, কিন্তু আমাদের তো ওইভাবে গবেষণা করার মতো সামর্থ্য সুযোগ আমাদের নাই। এজন্যই কোরআন শরীফে সূরা হুজরাতে যেটা বলছে, কোনো সংবাদ দিলে, এটি তো একটি সংবাদ যে আপনাকে একটা ট্যাবলেট দিয়ে বলে দেওয়া হলো যে এটা খাইলে আপনার ইয়ে জ্বর সেরে যাবে, তো এটিকে একটি সংবাদ নয়? আমরা সংবাদ বলতে সংকীর্ণ অর্থটাই বুঝতেছি। তারা গবেষণা করে মহাকাশ নিয়ে একটা তত্ত্ব দিতেছে, উত্তর মেরু দক্ষিণ মেরু যে তত্ত্ব দিতেছে, এগুলো সবকিছুই সংবাদ। আপনার নিজস্ব গবেষণা দিয়ে যাচাই করে নেন। আল্লাহ কোরআন শরীফে বলে রেখেছে মুমিনদেরকে যে তোমাদের বুদ্ধি দিয়ে, সে আমাদের বুদ্ধি দিয়ে যাচাই করতে হলে আমাদেরও তো সেই সক্ষমতা, যে সাবা, এটা অর্জন করতে হবে। তো ওরা আমাদেরকে ওই সময় তখনকার প্রযুক্তিতে, তখনকার সিস্টেমে তারা ওই জীবাণুগুলো এখানে পাস করেছে বলে আমার দৃঢ় ধারণা। আমি যখন ইতিহাস পড়ছি জেলখানাতে, এইগুলোকে আমি পাশাপাশি রেখে পড়তেছি, পড়ে আমি মিলাইতেছি, আমি দেখতেছি যে এটা মেলে না ঘটনা। তার আগে আমাদের মহামারী ছিল না, তার আগে আমাদের অভাব ছিল না, দুর্ভিক্ষ ছিল না। কই, এখানে তো 500-700 বছর তো মুসলিম শাসন চলেছে, তখন তো আমরা দুর্ভিক্ষের ইতিহাস পাচ্ছি না। কিন্তু ব্রিটিশ আসার 20 বছরের মাথায় দুর্ভিক্ষ হলো কেন? উৎপাদন হঠাৎ করে কমে গেল নাকি আমাদের ক্ষেত খামারের? তারা যেমন আঙ্গুল কেটে দিয়েছিল আমাদের তাঁতিদের, তাঁতিদের আঙ্গুল কাটলে তাহলে কোন মানসিকতা বোঝায়? হ্যাঁ, মুসলিম আমরা করতে পারবো না। তারা আমাদের এখান থেকে মুসলিম কেন, সব কাপড়ই প্রায় বন্ধ হয়ে যায়, নিয়ে আর এখানকার তুলায় নিয়ে তাদের দেশে নিয়ে যে ওখান থেকে কাপড় বানিয়ে এখানে বেশি দামে বিক্রি করবে। আমাদেরকে দিয়ে জোর করে নীল চাষ করা। একজন সাধারণ কৃষক সিদ্ধান্ত নিতে পারবে না তার জমিতে ভুট্টার আবাদ করবে নাকি ধানের আবাদ করবে না গমের আবাদ করবে। জমিদারকে মালিক বানিয়ে দেওয়া হয়েছে তাদের নিয়মে, সেই জমিদারের কাছ থেকে অনুমতি নিয়ে আসতে হবে। আজকে যদি এই যে যেমন এখানে আপনার আখ চাষ করতে হলে মিলে যায় বিক্রি করতে হবে, ব্রিটিশদের আমলে তৈরি আইন। আমার আখ আমি চাষ করবো, আমি না কি চাষ করবো না কোথায় বিক্রি করবো তা আপনি নির্ধারণ করার কেটা? এটা আমাদের অধিকার। এখন যদি হঠাৎ করে বাংলাদেশ সরকার একটা আইন করে দেয় কে কোন জমিতে কি আবাদ করবে, এটা কৃষি অফিস থেকে সার্টিফিকেট নিয়ে আবাদ করতে হবে, তাহলে কৃষকের স্বাধীনতা থাকে, তার মর্যাদা থাকে, এটা করতে পারবে তারা। আইন পাশ করাইলেই হয়ে যাবে তাদের এই আইন। তো এই যে সর্বনাশ আমাদের উপর তারা ডেকে দিয়েছে, তো এইভাবে তারা আমাদের উপর কর্তৃত্ব করছে। এই রহস্যগুলো না জানলে আমরা এই রাজনীতির গভীর ফাংশনে ঢুকতে পারবো না। এজন্য এই জিনিসগুলো জানা দরকার। তো যাক, জুলকারনাইন ওই যে পাকিস্তানের মাওলানা আসিফের একটা বই রাখছেন, জি, আপনারা আমাদের দেশে যে সমস্ত ভ্যাকসিন প্রয়োগ করা হয় বিশেষ করে নারীদেরকে, এবং পোলিও, হামের যে টিকাগুলো দেওয়া হয়, এগুলো হচ্ছে আপনার ইহুদি খ্রিস্টানদের একটা চক্রান্ত। এবং আমাদের মেয়েদেরকে যে এখন সিজার করা লাগে, এটাও ওদের চক্রান্ত। এটা হচ্ছে ওদের কাছ থেকে যেই ইনজেকশনগুলো এখানে ইউজ করা হচ্ছে, এর কারণে এই দেশের ওই 95 জন মাকে সিজারের মাধ্যমে তাদের সন্তান বের করা হচ্ছে। আর এর 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 পরিকল্পনা হচ্ছে এটাই যে যাতে এই দেশের জনগণ কম থাকে। হ্যাঁ, এটা হচ্ছে, হ্যাঁ, ওইটা এখন যাতে কম থাকে। আর ব্রিটিশরা থাকাকালে জনসংখ্যা বেশি বৃদ্ধি পায়নি, এটা অনবরত মারা যেত। সুন্দর করে গেছে। বন্যা, খরা, এরপরে আপনার ইয়ে দিয়ে, তারপরে ওই টিকা দিতে আমরা বাধ্য। হ্যাঁ, আপনি টিকা যদি না দিতে চান, পুলিশ এসে উঠাই নিয়ে টিকা দিবে যদি জানতে পারে আপনি টিকা দিচ্ছেন না। আপনার এটা করে গেল ব্যাখ্যা তৈরি করবে যে আপনার সন্তানের আপনি দিবেন না, কিন্তু যদি পোলিও হয় তো ওই পোলিওটা আরো বহু সন্তানের ভিতর ছড়ায় যাবে। সামাজিকভাবে কিভাবে দেখেন, আমি যদি টিকা কার্ড থাকে জ্বর বসানো হচ্ছে, এত ভালোবাসে তারা আমাদেরকে। হ্যাঁ, এই কথা হয়েছে কাজী নজরুল ইসলাম বলেছিল যখন অসুস্থ হয়েছিল, তাকে ওষুধ খাওয়ার পরামর্শ দেয়, বলছে অত অত আমাকে বুঝাইতে আসো না। কাজী নজরুল বলছিল যত বুঝাইতে আসো না, অত চিকিৎসার অত বিজ্ঞান আমি বুঝি না, আমি একটা জিনিস বুঝি, সেটা হচ্ছে এই যে 7 সমুদ্র 13 নদীর ওপার থেকে যারা আমাদেরকে শাসন করার জন্য এসেছে আর লুটপাট করে নিয়ে যাচ্ছে আর কথায় কথায় গুলি করতেছে, তারা আমাদের বাঁচানোর জন্য কোনো জিনিস আনবে না, এক কথা বলে দিয়েছে।
যদি কোনো গাছগাছালি পাও তো সেটা আনো, সেটা দিয়ে আমি খাবো এই দেশীয় পদ্ধতিতে, ওদের ওই ওষুধ আমাকে দিও না। এটি খুবই সত্য কথা। যে কথার ভিতরে ছিলাম যে এই সূরা কাহাফের মধ্যে সাংঘাতিক শিক্ষণীয় আছে। আল্লাহ তাআলা বলেই দিয়েছেন যে পুরা মানে সব শেষ হয়ে যাবে কালি, কিন্তু শেষ হবে না, এটা এইরকমই ঘটনা। তো এখানে ন্যায়পরায়ণ শাসকের জন্য যে সাবাব জানা প্রয়োজন এবং তার ন্যায়পরায়ণতা কি, এগুলোও শিক্ষা দিয়েছেন এই সূরার ভিতরে। তো এই জায়গাটায় কতগুলো কথা আছে। এই যে পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ সর্বত্রই উনি গিয়েছেন। আর এই যাওয়ার মধ্য দিয়ে যে জিনিসটা বোঝা যায় যে শাসকের এই যাতায়াত করা, এই রাস্তা, এই খুবই গুরুত্বপূর্ণ। আজকেও বাংলাদেশের সাথে এই যে এই সাগর দিয়ে যাতায়াতের রাস্তা নেই, মূলত আমেরিকার প্রধান দর কষাকষি। সেন্ট মার্টিনটা চাই ওই কারণে যে সেন্ট মার্টিনটা ঘাঁটি হলে এদিক দিয়ে চীনের যাতায়াতকে সে নিয়ন্ত্রণ করতে পারবে। আর চীনের জন্য দরকার একটা সমুদ্র বন্দর যেখান থেকে পণ্য আদান প্রদান করতে পারবে। বাংলাদেশ হচ্ছে তার সব থেকে নিকটতম দূরত্ব, যে জায়গাটায় এইটুকু প্লেন দিয়ে পার করে নিয়ে আসবে লালমনিরহাটে, ওইটুকু পার করে নিলেই চিটাগাং বন্দর দিয়ে তার পণ্য সারা পৃথিবীতে চলে যাবে। এটা হচ্ছে তার সব থেকে শর্ট রাস্তা, সব থেকে শর্ট রাস্তা। আর এই জন্যই ওই যে ডক্টর ইউনূস বলেন যে সমুদ্র হচ্ছে বাংলাদেশের সব থেকে সেরা সম্পদ, সমুদ্র। আর বলছে এই সমুদ্রের অভিভাবক বাংলাদেশ, ভারত চাই সমুদ্রটা তার নিয়ন্ত্রণে থাকে। এইটা হচ্ছে গুরুত্বপূর্ণ জায়গা। এই জায়গাটা যে এই সমুদ্রটা আমাদের নিয়ন্ত্রণ করার জন্য বিশাল বাহিনী দরকার আমাদের এখানে। সরকারি বাহিনী তো সেভাবে গড়ে উঠছে না, সরকার না আসা পর্যন্ত এটা সম্ভব না। কিন্তু যদি হুতিদের মতো একটা টিম যদি উপকূলীয় অঞ্চলে তৈরি হয় বাংলাদেশের পক্ষের শক্তি, তাহলে এটা একটা বড় অর্জন হবে আমাদের। হ্যাঁ, তৈরি করতে হবে। শুধু মাছ ধরা শিখলে হবে না তাদেরকে। হুতিরা দেখেন না কিরকম ছবি আর কিরকম গায়ের পোশাক, কিন্তু দেখবেন যে টর্পেডো একটা নিক্ষেপ করতেছে, একেবারে নিখুঁত ভাবে যায় 500 কিলোমিটার দূরে যে আঘাত করছে জাহাজের উপরে, কিভাবে তারা ঠেকায় রাখছে উপকূলে। তো এই জায়গাটা এই সমুদ্রকে নিয়ন্ত্রণ করতে পারলে মূলত বাংলাদেশের নিয়ন্ত্রণ। আর সমুদ্রকে যদি বাংলাদেশের নিজের হাতে রাখতে পারে তাহলে এইটা বাংলাদেশের জন্য বিশাল একটা সম্পদ হয়ে থাকে। কারণ এইটাই হচ্ছে বাংলাদেশের সারা পৃথিবীর সাথে কানেকশন। সব দেশগুলো তখন বাংলাদেশের সাথে এখানে আরো একটা জিনিস লক্ষণীয়, সেটা হচ্ছে যে জুলকারনাইন তো 4টি জায়গায় গিয়েছেন, তাই না? একটা বলছেন যে ঘোলা পানি, আর একটা বলতেছেন সূর্য উদয়, আর একটা বলছেন সূর্য অস্ত, আর একটা বলছেন 2 পর্বতের মাথায়। এই 3-4টা দিক এসে যায় এতেই। আর সূর্য উদয়ের জায়গাটা ধরে নেওয়া যেতে পারে হচ্ছে নিউজিল্যান্ডের জায়গাটা। সম্ভাবনা নিউজিল্যান্ডের একটা এলাকা আছে, ওই এলাকাটা তো হচ্ছে সবার আগে পৃথিবীতে সূর্য উদয় দেখা যায়, কারণ তার ওই পাশে তো হচ্ছে প্রশান্ত মহাসাগর। প্রশান্ত মহাসাগরে বিশাল একটা সাগর, পানি ছাড়া আর কিছু না, বিশাল দূরত্বের রাস্তা ওইটা। তো ওই জায়গা ওইটাকেই বলা হয় প্রথম সূর্যোদয়। নিউজিল্যান্ডের একটা দ্বীপ, ওই জায়গাটায় একটা উপজাতি থাকে, মাওরি উপজাতি। আর এই মাওরি উপজাতিরা এখনো পোশাক পরে না বলা যায়। আধুনিককালে খুব শর্ট একটা পোশাক পরা তারা জানছে এবং পরায় অভ্যস্ত হয়েছে। ওরা পুরোপুরিভাবে শরীর উলঙ্গ থাকে, রৌদ্রের হিট সরাসরি তাদের শরীরে লাগে, এবং ওখানকার পানি এতটাই স্বচ্ছ যে পৃথিবীতে সব থেকে গভীরতম জায়গা পর্যন্ত সূর্যের আলো পৌঁছায় ওখানে, প্রায় 128 কিলোমিটার পর্যন্ত। 128, আমি ভুলে গেলাম মাপটা, অত কিলোমিটার হবে না, হ্যাঁ মিটার হবে। যে মিটার পর্যন্ত সূর্যের আলো নিচে চলে যায়, একেবারেই স্বচ্ছ দেখা যায়। পানির ভিতরে যে কোনো মাছ বা ওই যে প্রাণীগুলো, এগুলো একদম স্বচ্ছ দেখা যায় ওই জায়গায়। সমুদ্র কিন্তু এত স্বচ্ছ সমুদ্র ওইটা। আর ওরা ওদের বাড়িতে এখনো কোনো তালা চাবি ব্যবহার করে না, ওদের ঘর কর একদমই উন্মুক্ত জায়গা এরকম থাকে। তো সেইটার থেকে ধরে নেওয়া যায় যে হ্যাঁ ওইটা হইলে হইতে পারে। আর আরেকটি তো এই পশ্চিমের কথা তো বলতেছে, আর আরেকটি বলছে ঘোলা পানির কথা সাগরে। পৃথিবীতে কোথাও কোনো সাগরে ঘোলা পানি নাই, এটা জানিয়ে রাখেন, একমাত্র বঙ্গোপসাগর ছাড়া। এটা আরেকটি তথ্য, সাগরের পানি কোথাও ঘোলা নাই। আর বঙ্গোপসাগরটা কেন ঘোলা হয়? সাগরের পানি ঘোলা হয় হচ্ছে কতগুলো কারণ। তার সবচেয়ে প্রধান কারণ হচ্ছে নদী।
কারণ সাগর নিচের থেকে মাটি কাদার থেকে কিন্তু সাগর ঘোলা হয় না। ধোঁয়ানি পানি আসে। ধোয়াইনি পানি যে সাগরকে ঘোলা করে সেটা হচ্ছে যে ড্যাঙার থেকে যে পানি গড়াই চলে যায়, এটা ঘোলা পানি মাটি পলি মিশ্রিত পানি নিয়ে সাগরের ভিতরে নামে। আর এই পানিটা আবার সাগরে যখন নদীটা পড়ে, নদীর পানিটা অনেক সময় নিচের উপকূলীয় ইয়েতে তলদেশে যায়, ওখানকার আবার মাটিকে ঘোলা করে উঠাইলে এই বাংলাদেশ। আর একটা হচ্ছে জলোচ্ছ্বাসের মধ্য দিয়ে সাগরের পানি ঘোলা হয়। আর পৃথিবীতে অন্যতম জলোচ্ছ্বাস প্রবণ, যেমন এই যে এই বিস্তীর্ণ এলাকায় কোনো নিম্নচাপ তৈরি হইলে বা কোনো ঘূর্ণিঝড়ের কোনো আবহাওয়া তৈরি হইলে সেটা সবসময় দেখা যায় যে এই দিকে টান নেয়, কারণ এটা কোনাকুনি যাওয়ার রাস্তা। বন্যার পানি এগুলো সব। তো এই জলোচ্ছ্বাসও এখানে হয়। আর নদী, এই পৃথিবীর কোনো সাগরে হয়তো দেখা গেছে যে একটা নদী যে পড়েছে, এই এদিক থেকে একটা দুইটা নদী যে পড়েছে, ওই একটা নদী যে খুব বেশি ঘোলা করতে পারে না পানি, ওইটা আবার মিটে যায়, খুবই অল্প জায়গাটা ঘোলা হয়। কিন্তু বাংলাদেশের এই জায়গাটাতে এই যে অনেকগুলো নদী, যেমন ব্রহ্মপুত্র আসছে, পদ্মা যাচ্ছে, মেঘনা যাচ্ছে, এখান থেকে কর্ণফুলী যাচ্ছে, এই চতুর্দিকটা নদী, এবং এটা খুবই বন্যপ্রবণ হওয়ার কারণে আর এখান থেকে অনবরত জলোচ্ছ্বাস আর ঘূর্ণিঝড়ের একটা সম্ভাবনা থাকার কারণে এই জায়গার পানি হচ্ছে ঘোলা, পৃথিবীর সব সময় ঘোলা থাকে এই জায়গার পানি। বঙ্গোপসাগর একমাত্র ঘোলা পানির সাগর হচ্ছে এই বঙ্গোপসাগর, তাছাড়া অন্য কোথাও ঘোলা পানি নাই। নদীর পানি যে ঘোলা, এটা এই দেশের মানুষ ছাড়া আর কেউ জানে না। যেমন নীল নদে গেলে যারা মিশরে থেকে এসে জিজ্ঞেস করবে যে মিশরের নীল নদের পানি স্বচ্ছ পানি, তাহলে ওই নীল নদটা সাগরে, ভূমধ্য সাগরে যে পড়তেছে ওইটাও স্বচ্ছ। যেমন কাবুল নদী যেটা ওই যে এর ভিতর দিয়ে গেছে, ওই আফগানিস্তানের ভিতর দিয়ে, একদমই টলটলা পানি। যারা আফগানিস্তানে থাকছে তারাও পড়ছে। আমি জেলখানে এগুলো নিয়ে গবেষণা করতাম আর জিজ্ঞেস করে নিতাম যে যেখানকার থাকতো, বলেন তো আফগানিস্তানের নদী দেখছেন? দেখছি, একদম পরিষ্কার পানি, টলটল করছে পানি, নিচ পর্যন্ত দেখা যাচ্ছে, এবং পাথর তো, বালু তো, ওটা তো ঘোলা করে না পানিকে, ও চলে যাচ্ছে। এই পলি এবং কাদা মাটির দেশ, এবং এই জায়গাতে একের পর এক নদী এসে যেটা নদীমাতৃক দেশ বলা হয়, এবং এই ঘোলা পানির কারণে এই বাংলাদেশটা গঠন হয়েছে। ওই পলিটা পড়েই বাংলাদেশ আরো সামনে জায়গা তৈরি হচ্ছে এখন। এই জন্য জুলকারনাইন যে ঘোলা পানির জায়গাটা, এটা সম্ভাবনার কথা আমি বলতেছি। যে ঘোলা পানিতে উনি বললেন যে এখানকার মানুষ দুই প্রকৃতির, এক প্রকৃতির সৎও আছে, জালেমও আছে, বলছে না এটা? সৎ এবং জালেম, ভালো এবং নেককার বান্দাদের ব্যাপারে বলছেন, সৎ কাজ করার জন্য তাদের সৎ প্রতিদান দেওয়া সহজ করার জন্য, আর মন্দদের জন্য কঠোরতা অবলম্বন করবেন, তাদের শেষ করবেন। এই জায়গাটা আমাদের শিক্ষণীয়। এই বাংলাদেশের মানুষের প্রকৃতি এরকম মিশ্রিত, পানিও যেমন ঘোলা, এখানে মানুষকে যেমন বলা হয় শঙ্কর প্রজাতির মানুষ, অর্থাৎ মিশ্রিত প্রকৃতির মানুষ এখানে। এবং এখানে পৃথিবীর সবচেয়ে খারাপ মানুষ যদি খোঁজেন, আমার মনে হয় পৃথিবীর সবচেয়ে খারাপ মানুষ বাংলাদেশে পাওয়া যাবে। আবার সবচেয়ে ভালো মানুষ খুঁজলে আমি মনে করি বাংলাদেশেই পাবেন। এমন সৎ মানুষ পাবেন যে কোটি টাকা দিয়ে থাকবে, রিক্সাওয়ালা মাঝে মধ্যে পাওয়া যায় না, খুবই গরিব মানুষ, কিন্তু কত বিশ্বস্ততার সাথে যে সেটা পৌঁছেছে, সারা পৃথিবী অবাক হয়ে যায়, সারা পৃথিবী অবাক হয়ে যায়। আজকের পৃথিবীতেও যদি দেখেন যে সারা পৃথিবীর সব থেকে নিকৃষ্ট শাসককে সাম্প্রতিককালে বলবে শেখ হাসিনা, এত নিকৃষ্ট শাসককে পৃথিবীতে নাই। আবার যদি সারা পৃথিবীতে ইমেজ দেখে বাড়ান, তো ডক্টর ইউনূসের মতো পজিটিভ ইমেজের আর একটা মানুষ পৃথিবীতে নাই তাদের কাছে। আমাদের দৃষ্টিকোণ ভিন্ন, কিন্তু তাদের দৃষ্টিকোণ। তো এই যে অবস্থা, যে এই অবস্থার কারণে দেখা যাচ্ছে আমাদের এখানে মানুষও তাই, সব থেকে ভালো এবং সব থেকে মন্দ মানুষ এখানে রয়েছে। ওই গোলা পানির সাথে আমি এটা একটু মিলাই দিলাম। এটা ওই যেটা জুলকারনাইনের যে বৈশিষ্ট্যের কথা বলছে, ওই বৈশিষ্ট্য আজও পৃথিবীতে যেখানকার সেখানকার তা বহাল আছে। যেমন এদিকে সেই পাহাড়ও রয়েছে, সেই পাহাড়ের ভিতরে তো ওটাও রয়েছে। এরপরে হতে পারে সেখানে ওই বরফের আস্তরণ দিয়ে তাদেরকে আড়াল করা আছে, যেটা আসমান থেকে কোনো ছবিতে ধরা পড়ে না, হতে পারে সেটা। আবার এই জায়গার ব্যাপারটাও তাই, যে এখানে এই মন্দ এবং ভালো মানুষ আছে, কিন্তু ভালো মানুষগুলোকে কিভাবে উঠায় আনা যায়, আর মন্দ মানুষরা আজকে সমাজে প্রতিষ্ঠিত হয়েছে। তাদের সবচেয়ে বেশি মন্দ লোকগুলো বিদায় নিয়েছে, আওয়ামী লীগের ব্যানারে ছিল, তার পরবর্তী স্টেজে সেকেন্ড থার্ড এগুলো এখন সামনে আছে। অতিক্রম করে সব থেকে ভালো মানুষগুলো দেখা যাচ্ছে সমাজের সবচেয়ে নিচে অবস্থান করতেছে। এখন নিচের থেকে তাদেরকে উঠায় নিয়ে আসার বিষয় থাকে।
তো যাক, এই